চলেন স্যার শুরু করি, কথা বলবেন না। চলেন শুরু করি। কাজ শক্তি ক্ষমতার আমরা মোটামুটি এই 2-3টা ক্লাসে কাজ সম্পর্কে জেনে ফেলছি। কাজের যেই বেসিক আইডিয়াগুলো লাগে আমরা ওই বেসিক আইডিয়াগুলো শেষ করছি। আজকে আমরা শক্তি থেকে শুরু করব। আর এই কাজের যেই আইডিয়াগুলো আমরা নিলাম ওইগুলো কিন্তু খুব ভালো মতো অ্যাপ্লাই করা যাবে যদি আমরা শক্তি নিয়ে পড়ালেখা করি। শক্তির এখানে মোটা দাগে আমরা কি কি পড়বে একটু বলে ফেলি। শক্তি জিনিসটা কি সেটা দেখব। শোনো, আগে কথাটা শোনো সবাই, লেখা বন্ধ করো, আপাতত শুনতে হবে কথাটা। শক্তি শক্তি জিনিসটা কি? আসলে আমরা আশপাশে যা কিছু দেখতেছি সবই শক্তি। এগুলো আমি অনেকবার বলে ফেলছি তোমাদেরকে। শক্তি মানে কি? এভরিথিং, এনার্জি ইজ এভরিথিং। এই যে আমি নিজেও একটা শক্তি, আমার ভর আছে, ভর বা মাস ইজ এ ফর্ম অফ এনার্জি, এটা আইনস্টাইন বলছে। তো সব কিছু আসলে এনার্জি। সো এনার্জির অনেকগুলো রূপ আছে, শক্তির অনেকগুলো রূপ আছে। শক্তির রূপগুলো কি? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি এবং সৌরশক্তি। এই এতগুলো রূপের মধ্যে আমরা আসলে এই চ্যাপ্টারে কোন শক্তি নিয়ে পড়ালেখা করব আর বাকি শক্তিগুলো নিয়ে কোথায় পড়ব, প্রশ্ন আমাদের চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আইডিয়াগুলো নিব। আর এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র পড়ব হলো যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে আমরা 2টা ক্লাসিফিকেশন ভাগ করে ফেলবো, ভেঙে ফেলবো 2টি শক্তিতে। একটা হলো বিভব শক্তি, একটা হলো বিভব শক্তি, আর একটা হলো গতি শক্তি। একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। এইগুলা পড়বো। এইটুকু পড়ে ফেলার পরে তোমাদের কাছে মনে হতে পারে স্যার আমাদের তো তাহলে যদি শুধুমাত্র যান্ত্রিক শক্তি পড়ানোই এই চ্যাপ্টারের উদ্দেশ্য হয়, একটু পড়লে মনে হতো স্যার শক্তি শেষ, কিংবা আমরা 9-10-এ তো স্যার এতটুকু পড়েই শক্তির পার্টটা ক্লোজ করে দিছিলাম। কিন্তু স্যার আপনাদের এই ইন্টারে এসে এই শক্তির আইডিয়াগুলোর সাথে এক্সট্রা একটা জিনিস আসতেছে, এক্সট্রা একটা থিওরি আসতেছে, এক্সট্রা একটা উপপাদ্য আসতেছে, যেটা আমাদেরকে অনেক জটিল কঠিন সমস্যার সমাধানে সাহায্য করে। বিশেষ করে গতীয় সমস্যা, কোনো একটা বস্তু গতিশীল আছে, হঠাৎ স্থির হলো, বা স্থির বস্তু গতিশীল হলো, বল প্রয়োগ হয়েছে, এমন সিনারিওগুলোতে আমরা অনেক জটিল জটিল প্রবলেমগুলোকে সহজ করে ফেলার জন্য একটা উপপাদ্য আছে, যেটার নাম হলো কাজ শক্তি উপপাদ্য। নাম কি স্যার? কাজ শক্তি উপপাদ্য। এই কাজ শক্তি উপপাদ্যটাকে আমরা ভালো মতো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে স্যার? তাহলেই কিন্তু আমাদের ওই শক্তির পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার কি জানো? তুমি যদি চাইলে কাজ শক্তির উপপাদ্যের এই আইডিয়াটাকে ইউজ করে সকল গতীয় সমস্যা সলভ করে ফেলতে পারো। যা গতীয় সমীকরণগুলো তুমি সলভ করছো না, ওইগুলো সবগুলা ইউজ না করেই তুমি এই কাজ শক্তি উপপাদ্য আর বলের ধারণা থেকে তুমি চাইলে সকল গতীয় সমস্যার প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারবা। তো বুঝতেই পারতেছো এই যে কাজ শক্তি উপপাদ্য যে জিনিসটা আমরা আজকে পড়বো সেটাও কতটা ইম্পর্টেন্ট। হয়তো আজকে না পড়তে পারলেও নেক্সট ক্লাসে আমরা পড়ে ফেলবো। মোটামুটি এই 2 ক্লাসের মধ্যে আমরা শক্তির পার্টটা শেষ করে কিছু দূর ম্যাথমেটিক্যাল আইডিয়াগুলো নিয়ে নিব, এরপর ক্ষমতায় চলে যাব। সো চলো আর কথা না বাড়ায় আমরা শুরু করি স্যার শক্তি নিয়ে। শক্তির আলোচনা তোমরা যেমন লিখবা যে শক্তি যেহেতু শুরু হচ্ছে, শক্তি লিখলাম। শক্তির পরে আমরা এটাকে ছোটোখাটো একটা এক সুরে মনে রাখতে পারো। আমাদের গানের ক্ষেত্রে যেমন সা রে গা মা পা আছে, ওরকম শক্তির জন্য একটা একসাথে তাল তোমরা করতে পারো, যা তা আ স চু বি র পা। তাহলে এইটা থেকে তোমরা পাচ্ছ কি স্যার? এইটা থেকে পাচ্ছ যান্ত্রিক শক্তি, একসাথে কোনোটা বাদ যাবে না। আর এইটাতে হবে তাপ শক্তি, এইটা হবে আলোক শক্তি, স দিয়ে শব্দ শক্তি, শব্দ তরঙ্গ শক্তি বা শব্দ শক্তি, চু দিয়ে চুম্বক শক্তি, বি দিয়ে বিদ্যুৎ শক্তি, র দিয়ে রাসায়নিক শক্তি, আর পা দিয়ে পারমাণবিক শক্তি। আচ্ছা, এই শক্তিগুলোর বাইরেও, এই 8টা ফর্ম অফ এনার্জির বাইরেও বিজ্ঞানীরা সৌরশক্তিকে আলাদাভাবে
অনেক সময় প্রকাশ করে। তো সৌরশক্তি আবার এই আলোক শক্তি সৌরশক্তি প্রায় একই, তড়িৎচুম্বকীয় বিকিরণের কারণে এই শক্তিগুলো আসে দেখে অনেক সময় একসাথেও প্রকাশ করে ফেলতে পারে। সো মুদ্রা কথা হচ্ছে স্যার, আমাদের এই 8 প্রকার বা 9 প্রকারের শক্তির রূপ আছে, 9টা রূপ আছে, তারা এক রূপ থেকে অন্য রূপে চলে যেতে চায়। একটু 1 মিনিট স্যার, একটু লেখা স্টপ করে শুনেন। শক্তি কিন্তু এই পুরো ইউনিভার্সে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ শক্তি পুরো ইউনিভার্সে আছে। শক্তি নতুন করে সৃষ্টি হচ্ছে না, ধ্বংস হচ্ছে না। শক্তির সংরক্ষণশীলতা আপনারা 9-10 পড়ছেন। আমরা এই চ্যাপ্টারের মধ্যেও আরেকবার হয়তো একটু করে নোট করলে করতে পারি, বা না করাইলেও আপনারা জিনিসটা করতে পারবেন। তো এটা নিয়ে আমার কোনো প্যারা নাই। শক্তি জিনিসটা কি জাস্ট বুঝাইয়ে দিই। শক্তি পুরা ইউনিভার্সের মধ্যে কনস্ট্যান্ট, পুরো ইউনিভার্সটাই আসলে শক্তি, আমি যেভাবে ডিফাইন করতে চাই আর কি, হ্যাঁ, বা যেভাবে ডিফাইন করা উচিত। তো এই শক্তিগুলা জাস্ট বিভিন্ন রূপে থাকে। এই যে আমি একটা ভর হিসাবে আসি, এইটাও একটা শক্তির রূপ হিসাবে আমরা আসি, ঠিক আছে, যেটাকে আমরা পারমাণবিক শক্তির মধ্য দিয়ে হিসাব করে নিয়ে আসতে পারতেছি। তো বিভিন্ন রূপগুলা কোনটা কি বোঝাচ্ছে? যান্ত্রিক শক্তি, তো এটা তো আমরা এই চ্যাপ্টারে পড়বো, গতিশক্তি, বিভব শক্তি, বা বিভব শক্তি, গতিশক্তি, এই দুটো টাইপ, বুঝতে পারছো? এগুলারে ভাগ ভাগ করে পড়বো। এরপরে তাপশক্তি, তাপ সম্পর্কে কম বেশি আমরা সবাই অবগত আছি। 9-10-এ তোমাদের চ্যাপ্টার 6 ছিল ফিজিক্সের, রাইট? তাপ নিয়ে একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে, বস্তুতে তাপের প্রভাব বা কীরকম একটা নাম ছিল, আমি হ্যাঁ। সো এই তাপের যে শক্তিটা আছে, তাপ শক্তি, আর আমরা এইচএসসিতে সেকেন্ড পেপারে গিয়ে তাপগতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার পড়বো, প্রথম চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের, ওইটা তো আমরা তাপশক্তি সম্পর্কে আলোচনাটা ভালো মতো করে করব, বুঝতে পারবো, ঠিক আছে স্যার? তো আপাতত আমরা সামনে আগাচ্ছি। আলোক শক্তি, সেম আলো নিয়ে তোমাদের 2টা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে। সো সেখানে আমরা পড়ালেখা করব শব্দ নিয়ে। ফার্স্ট পেপারেরই তরঙ্গ শব্দ নামে একটা তোমাদের চ্যাপ্টার 9, তরঙ্গ শব্দ। এই তরঙ্গ শব্দের শক্তিটা নিয়ে আলোচনা করব। এটা শব্দ শক্তি একটা যান্ত্রিক তরঙ্গের শক্তি। সো এই যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি, তরঙ্গের প্রকারভেদ কি, শব্দ শক্তিটা আসলে কি, সবগুলা নিয়ে আমরা ওইখানে আলোচনা করব। তারপরে আসে চুম্বক শক্তি নিয়েও তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা চুম্বক শক্তি নিয়ে আলোচনা করব। এরপরে আসে স্যার বিদ্যুৎ, সেম কথা, সেকেন্ড পেপারে চলতড়িৎ, স্থিরতড়িৎ, চলতড়িৎ 2 চ্যাপ্টার আছে কি নিয়ে, তড়িৎ নিয়ে বা বিদ্যুৎ নিয়ে, ওইখানে বিদ্যুৎ শক্তি সম্পর্কে আমরা জানবো। এরপরে রাসায়নিক শক্তি আপনারা বাচ্চাকাল থেকে কেমিস্ট্রিতে পড়ে আসছেন, রাসায়নিক সেল আছে না, আইপিএস দেখছেন তো সবাই নাকি স্যার? সো আইপিএসের যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলা এক প্রকারের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, আবার যখন এটাকে চার্জ করি তখন বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ফেলে। তো এইখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটা হয়। আরেকটা উদাহরণ যদি আপনারা জানতে চান, সেটা হলো আমি যে কথা বলতেছি, আমি যে নড়াচড়া করতেছি, ঠিক আছে, আমি যে আশপাশে আমার মাথাটা ঘুরাচ্ছি, আমি অনেকগুলো বডিতে কাজ করতেছি। সো এই বডির কাজগুলো করার জন্য নিশ্চয়ই আমার বডি কোনো না কোনো এক জায়গা থেকে শক্তি পাচ্ছে। সেই শক্তিটা কোথা থেকে আসতেছে? আমরা যে খাবার গ্রহণ করি, ওই খাবারের মধ্যে শক্তির যে এককগুলো আছে, মানে যেই অণুগুলো আছে, ওইগুলো হচ্ছে তোমার গ্লুকোজ। বিশেষ করে গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই, ঠিক আছে না স্যার? গ্লুকোজকে অবাধ শ্বসন পড়ছো না তোমরা স্যার? শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের মাধ্যমে ভেঙে কেমিক্যাল যে এনার্জিটা উৎপন্ন হয়, রাসায়নিক যে শক্তিটা উৎপন্ন হয়, বুঝতে পারছো? ওইটাই হচ্ছে রাসায়নিক শক্তি। সেটা আমরা ফিজিক্সে পড়বো না, কেমিস্ট্রিতে পড়ি। 9-10-ও তোমরা পড়ে আসছো। রাসায়নিক শক্তি, বিক্রিয়কের মোট শক্তি, উৎপাদের বিক্রিয়ক ভাঙতে মোট শক্তি, উৎপাদ গঠনে মোট শক্তি করে তোমরা একটা শক্তির পার্থক্য দিয়ে বের করতে না স্যার? সো এটা বিক্রিয়ার এনথালপি বলে বের করতে, রাইট? ঠিক কিনা স্যার, মনে পড়ে স্যার? সো এই বিক্রিয়ার যে এনথালপিটা আছে, রাইট, ঠিক বলতেছি আমি, ওই বিক্রিয়ার এনথালপির শক্তিটাই আসলে হচ্ছে তোমার এক একটা বিক্রিয়ার রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা স্যার ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ধনাত্মক হলে তাপ উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন করবে, আর ঋণাত্মক হলে স্যার তাপহারী বা তাপ শোষণ করে নেবে, ঠান্ডা হয়ে যাবে ওই পরিবেশটা। সো এটা রাসায়নিক শক্তি নিয়ে কথাবার্তা। পারমাণবিক শক্তি, এই সেকেন্ড পেপারে তোমরা নিউক্লিয়ার ফিজিক্স নামে একটা চ্যাপ্টার আছে, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ওইখানে তোমরা পারমাণবিক শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা দেখবা, ঠিক আছে? এরপরে সৌরশক্তি নিয়ে তোমরা হালকা পাতলা জানো। সৌরশক্তির কিছু জিনিসপাতি তোমরা 9-10-ও কিছু প্যারা তোমাদের মধ্যে ছিল, স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুতের ওই চ্যাপ্টারগুলোতে খুব সম্ভবত ছিল। তো
ওইটা তোমরা জানো, সোলার এনার্জিতে আমরা সূর্যের আলো থেকে যে তাপ উৎপন্ন করে এই জিনিসগুলো, সরি বিদ্যুৎ উৎপন্ন করে এই জিনিসগুলো এখানে আছে, আরও অনেক কিছু মিলে সৌরশক্তি থাকে। তো এই যে বিভিন্ন আমি আপনাদেরকে একটা ছোটোখাটো আইডিয়া দিয়ে ফেললাম যে কোথায় কী কী নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে পড়তেছে, অর্থাৎ চ্যাপ্টার 5-এর মধ্যে শক্তির আলোচনায় পড়তেছে শুধুমাত্র যান্ত্রিক শক্তি। আপনারা কি তুলে নিচ্ছেন এগুলা? সব তুলে নিচ্ছেন? তুলে নেন 1 মিনিটের মধ্যে তুলে নেন তো স্যার। এটা ছিল তাপ, এটা ছিল আলো। 1 মিনিটের মধ্যে তুলে নেন। শক্তির বিভিন্ন রূপ। কাশিফুল এটাকে না একে দেখতে পারবেন আমাদের ভিডিওটা হচ্ছে কিনা, একটু আস্তে করে দেখেন ভিডিওটা হচ্ছে কিনা আদৌ। ওকে জি স্যার মুছে দিচ্ছি এটা। ওকে, সো আমাদের আজকের আলোচনায় শুধুমাত্র যান্ত্রিক শক্তি থাকবে আর কি, ঠিক আছে স্যার? তো আমরা শক্তির সংজ্ঞা থেকে শুরু করে যান্ত্রিক শক্তির মধ্যে আস্তে আস্তে চলে যাব। স্যার সবাই একটু হেডিং দিয়ে শক্তি লিখেন স্যার। শক্তির সংজ্ঞা আপনারা সবাই পড়ছেন স্যার। শক্তির সংজ্ঞাটা কি? শক্তির সংজ্ঞা কে বলতে পারবেন আমাকে বলেন? কোন ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা পড়ছি না স্যার আমরা? ওইটাই এখনো সেম থাকবে। কোন ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে? আর আমি বোঝার জন্য বলি এভরিথিং ইজ এনার্জি, সব কিছুই এনার্জি, সব কিছুই শক্তি। আমাদের আশপাশে সব কিছুই কিন্তু কি শক্তি, ঠিক আছে? আর শক্তির সাহায্যে কাজকে বোঝায় কীভাবে জানো? আমি এটা কিছু আনঅফিসিয়াল কথাবার্তা আর কি, ঠিক আছে? তোমাদের ব্রেনে বুঝতে সুবিধা হবে। শক্তি যখন একটা রূপ থেকে অন্য একটা রূপে যেতে নেই, তখন কিন্তু মাঝখান দিয়ে কাজ হয়। রূপান্তরের প্রসেসটাকে আমরা কাজ বলি, বুঝতে পারছো? হঠাৎ করে কি হলো, তাপ শক্তি তোমার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, তখন এই যে প্রসেসটা হইলো, এখানে আমরা বলি কাজ কতটুকু হইলো। যতটুকু শক্তি রূপান্তরিত হবে ততটুকু কি হবে, কাজ হবে। এই যে আমি কথা বলতেছি স্যার, আমি যে কথা বলতেছি, আমার শরীরে যে রাসায়নিক শক্তিগুলো আছে সেগুলো কিন্তু আলটিমেটলি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখো না ক্লাসরুমে অনেক বাচ্চা কাচ্চা যখন একসাথে কথা বলে পুরা রুম গরম হয়ে যায়। টিচাররা সবসময় আমাদেরকে সবসময় বলতো, ছোটোবেলা থাকতে বলতো যে তোমরা কথা বলিও না, কথা বললে রুম আরও বেশি গরম হয়ে যাবে। তখন তো ভাই এত এসি টেসি রিক্সা ছিল না, আজকাল সবার রুমে রুমে এসি। সো এখন আমাদের সময় ওই কনটেক্সটে এমন ছিল যে ক্লাসরুমে এসি নাই, তখন স্যারেরা বলতো কথা কম বললে রুম ঠান্ডা থাকবে, কম গরম হবে। সো আমাদের এই কথাগুলা দিন শেষে তাপশক্তিতেই রূপান্তরিত হয়ে যাবে। শব্দ শক্তি হবে, শব্দ শক্তি কিছুক্ষণ পরে গিয়ে তাপশক্তিই হয়ে যাবে। সো এরকম একটা ফেট তার মধ্যে লেখা থাকে, তার জন্য অবধারিত থাকে। এজন্য এই শক্তির কি পরিমাণ পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু আসলে আমার দ্বারা কাজ, ঠিক আছে? সো ফিজিক্সে এই কাজগুলোকে অনেকভাবে ডিফাইন করতেছে, বাট আমরা এখানে যান্ত্রিক শক্তির জন্য যে কাজটা হয় সেই কাজটাই দেখছি, ঠিক আছে? W=Fs cos θ যেটা দেখলাম, সেই Fs cos θ হলো আসলে যান্ত্রিক শক্তির যে বিভব শক্তি গতিশক্তির রূপান্তরে যে কাজটা হচ্ছে যান্ত্রিক কাজ, সেটাই আমরা আসলে দেখছি। সো শক্তির ব্যাপারে আমরা মোটামুটি সংজ্ঞায়ন করতে বলবে, এভাবে লিখব। শক্তির একক কি বলতো স্যার দেখি? শক্তির একক ওই যে কাজের মতোই, এটার একক হচ্ছে স্যার ঝুল। বিজ্ঞানী ঝুলের নামে এটা রাখা হচ্ছে, ঝুল রাখা হয়েছে। তারপরে এটার মাত্রা কেউ বলতে পারবা? মাত্রা কাজের মাত্রা কি ছিল? সেম হবে, হ্যাঁ
কাজের মাত্রা কি ছিল ml স্কোয়ার t ইনভার্স 2 ছিল, রাইট? সো এটা হচ্ছে আমাদের শক্তির মাত্রা, ঠিক আছে? যাই কাজ করছি তাই শক্তির রূপান্তর হিসেবে হয়ে যায় আর কি। একটু পরেও আমরা সেই জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? এবার শক্তির আরও একটা একক আমরা ইউজুয়ালি ইউজ করি, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে স্যার? সো এটা আমরা ক্ষমতার মধ্যে গিয়ে দেখব আরেকটা একক, বহুল প্রচলিত আরেকটা একক, প্রচলিত। এটা তো আমাদের এসআই একক বা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে এককটা আছে সেটা হচ্ছে আমাদের জুল, কিন্তু বহুল প্রচলিত আরও একটি একক হলো কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা। এটাকে অনেক সময় ইউনিটও বলা হচ্ছে, জাস্ট ইউনিট। খুব অদ্ভুত না স্যার? এককের ইংলিশ ইউনিট, আর এই কিলোওয়াট আওয়ারকেই ইউনিট বলতেছে, 1 ইউনিট এনার্জি, বুঝতে পারছো? সো এভাবেও বলা হয় আর কি, হ্যাঁ। সো কিলোওয়াট আওয়ারকে আমরা অনেক সময় ইউনিট হিসেবেও বলি। তো তোমরা ছোট্ট করে একটা জিনিস লিখে ফেলো স্যার, 1 কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝো? একের জায়গায় 2ও দিতে পারে, 5ও দিতে পারে। সো এইটাকে আমরা একটু বুঝে দিই, 1 কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝো? আমি একটু জাস্ট লিখাই ফেলবো, তোমরা ক্ষমতা বাচ্চাকালে পড়ে আসছো তাই লিখাই ফেলতেছি। এটা বেসিক্যালি ক্ষমতার আইডিয়াও এখানে কাজে লাগবে, কিন্তু ক্ষমতা তো আমরা এখনো পড়াই নাই, না পড়ালে কি হবে? তোমরা 9-10-এ পড়ে আসছো, ঠিক আছে? সো আমি বলতেই পারি। সো তোমরা একটু লিখে ফেলো তো স্যার, দেখি যে 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র, ঠিক আছে? 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, ব্রেকেট স্টার্ট করো, ফার্স্ট ব্রেকেট স্টার্ট করে লিখো বা, মানে এই কথাটাকে তোমরা 1000 জুল ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, এই কথাটাকে তোমরা আরেকভাবে বলতে পারো, তাই ব্রেকেট স্টার্ট করে বা দিছি, বুঝতে পারছো? পরীক্ষার হলে যে কোনো একটা পোরশন লিখলে হয়ে যাবে। আবার তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 2টা কথাই আমি এখানের মধ্যে বলে দিচ্ছি, তোমার নিজেকে বুঝতেও যেন সহজ হয় আর কি, ঠিক আছে? সো ওটা লিখো বা, প্রতি সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে এমন একটি যন্ত্র, প্রতি সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে এমন একটি যন্ত্র। এমন একটি যন্ত্র লিখছো? 1 ঘন্টা কাজ করলে এমন একটি যন্ত্র বলে এখানে ব্র্যাকেটটা শেষ করে দাও, কারণ যন্ত্রটাকে 2 ভাবে ব্যাখ্যা করছে আমরা। হয় এটাকে আমরা বলবো 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন, অথবা বলবো প্রতি সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে এমন যন্ত্র। আসলে এটা কিন্তু আসলে আমাদের ওই ক্ষমতারই সংজ্ঞা ছিল আর কি। 1000 জুল প্রতি সেকেন্ডে যদি করে তাহলে সেটাকে 1000 ওয়াট ক্ষমতা বলতেছি আমরা। তো ওই যন্ত্রটা কি বললাম, 1 ঘন্টা কাজ করলে, কি বলছি, 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় ওটাকেই আমরা বলতেছি 1 কিলোওয়াট আওয়ার শক্তি। ওই ব্যয়িত শক্তিটাকে আমরা বলতেছি 1 কিলোওয়াট আওয়ার শক্তি। লিখতে পারছো? আচ্ছা, এটা লেখা হয়ে গেলে এরপরে আমরা দেখব যান্ত্রিক শক্তি।
এরপরে আমরা দেখব এই যে উপরে তো লেখা আছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির যদি আমরা সংজ্ঞাটা লিখো পরিপার্শ্বের অবস্থান বা গতির কারণে, পরিপার্শ্বের অবস্থান বা গতির কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি থাকে, কোনো বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তি দুই প্রকার। ঠিক আছে স্যার, যান্ত্রিক শক্তিকে আমরা দুই প্রকারে ভাগ করব। একটা হইল বিভব শক্তি, আরেকটা হলো গতি শক্তি। একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। ঠিক আছে, কম বেশি এগুলা সবগুলো আমরা পড়ছি, তারপরও আমাদের প্রশ্নের মধ্যে আসবে তাই নোট করাই দিচ্ছি। বিভব শক্তি, গতি শক্তি, এই দুটো লেখার পেছনে কারণ আছে। এই যে সংজ্ঞাটা একটু দেখো, আগে একটু দেখো, তারপরে বাকিটার তুলো। যে যতটুকু লিখছো একটু পজ করো, দেখো। পরিপার্শ্বের অবস্থান, এই দুইটা শব্দের দিকে একটু আমরা ফোকাস করব। এই অবস্থানের কারণে যে শক্তি লাভ করে সেটা বেসিক্যালি আমাদের এই বিভব শক্তি, বুঝছেন স্যার? আর গতির কারণে যেই শক্তি লাভ করে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। ঠিক আছে, তাই একই সাথে কিউমুলেটিভলি বলা যায় যে পরিপার্শ্বের অবস্থান বা গতির কারণে কোনো বস্তুর মধ্যে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। বুঝছো স্যার? ভেরি গুড। তো বিভব শক্তি কি? বিভব শক্তি লিখে ফেলো স্যার তোমরা। বিভব শক্তি বা স্থিতি শক্তি। ঠিক আছে, এটা তোলা হয়েছে, যাদের তোলা হয় না তুলে ফেলো। এবার আমরা বিভব শক্তিতে চলে যাই স্যার। বিভব শক্তি, এটা লিখবো স্যার কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থানের পরিবর্তন করে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে
তাকে বিভব শক্তি বলে। হ্যাঁ, বিভব শক্তি বা স্থিতিশক্তি লিখতে বলছিলাম তো স্যার। বিভব শক্তির আরেকটা নাম হচ্ছে স্থিতিশক্তি। বিভব শক্তির আরেক নাম হচ্ছে স্থিতিশক্তি। কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এখানে বারবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হইল অবস্থা আর অবস্থান। এই অবস্থা আর অবস্থানের জন্য বিভব শক্তি আবার দুইটা ব্রাঞ্চিং হয়ে গেছে। অবস্থা বা অবস্থানের জন্য বিভব শক্তি দুইটা ব্রাঞ্চিং হয়ে গেছে। একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, অর্থাৎ আমি যদি আমার হাতের এই মার্কারটাকে উপরে তুলে ছেড়ে দিই, সে কাজ করার একটা সামর্থ্য অর্জন করে ফেলছে না স্যার? নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, সে নিচে পড়ার সময় একটা কাজ করতেছে। সো এই যে কাজ করার যে সামর্থ্যটা সে অর্জন করলো, তাহলে সেটা কিসের জন্য? অবস্থানের জন্য। তার অবস্থানটা স্বাভাবিকভাবে এই টেবিলের উপর ছিল, এই টেবিল থেকে আমরা উপরে তুলে ফেলছি, ছেড়ে দিলে আবার এই টেবিলের উপরে এসে পড়তেছে। তো এই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। বুঝছো? আচ্ছা, এরপরে আরেকটা কি আছে স্যার? আরেকটা হলো অবস্থা পরিবর্তন করে। আমি অবস্থানের জন্য বললাম অভিকর্ষ বিভব শক্তি, আর অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় স্থিতিস্থাপক বস্তু। যেমন উদাহরণ দিতে পারো, স্প্রিং এর উদাহরণ দিতে পারো। স্থিতিস্থাপক বস্তু কারা? আমি জাস্ট কয়েকটা বলে দিই। আমরা চ্যাপ্টার 8-এ পর্যায়বৃত্ত গতির মধ্যে এদের সম্পর্কে বিস্তারিত পড়বো, ঠিক আছে স্যার? স্থিতিস্থাপক বস্তু কি, এদের কি বিষয়, সরি চ্যাপ্টার 8 না, চ্যাপ্টার 7-এ পদার্থের গঠনের মধ্যে আমরা পড়বো আর কি, ঠিক আছে? সো স্থিতিস্থাপক বস্তু কি আমাদের স্যার? স্প্রিং আছে, তারপরে আপনাদের টাকার যে রাবারগুলো আছে, গেটারগুলো আছে, ওই রাবারগুলো আছে, নর্মাল রাবার আছে, ময়দার কাই তোমরা স্থিতিস্থাপক ধরতে পারো। ময়দার একটা গোল্লা বানাইছো, হালকা টান দিচ্ছ, আবার ফেরত যাচ্ছে। সো ব্যাপারটা হইলো তুমি যেটাকে টান দিলে আবার আগের অবস্থানে ফেরত আসে, স্বাভাবিক অবস্থায় ফেরত চলে আসে, এই বস্তুগুলাকে আমরা কি বলি? স্থিতিস্থাপক বস্তু বলি। অর্ণব কি বলতে চাচ্ছ? আটার ময়দা, আটার এটা আবার ফেরত যায় না, সে আটারটা যায় না, ময়দারটা যায়। কখনো ময়দার রুটি আর আটার রুটি বানাইছো? তুমি কেন বানাও? মানে আমি বানাইছি, আমি প্রাউডলি বলি আমি বানাইছি। আমি আটার রুটিও বানাইছি, ময়দার রুটিও বানাইছি। আটার রুটি এখানে কেউ বানাইছো? আটার রুটি ময়দার রুটি দুইটাই বানাইছো? কেউ আছে হাত তোলো, তুমি বানাইছো। তো আমাকে একটু বলো তো, আটার রুটি খুব ইজিলি কি করে ফেলা যায়? হ্যাঁ, বেলে বড় করে ফেলা যায়, ছড়াই ফেলা যায়, এবং সেটা ফেরত আসে না। কিন্তু ময়দারটাকে যখন করবা, পরোটা বানানোর ক্ষেত্রে বিশেষ করে ময়দা দিয়ে বানাই, একবার চাপ দিচ্ছ আবার দেখে ফেরত চলে আসছে। হ্যাঁ, লেগে যায়। এটা এটা নিজেদের মধ্যে টান টান করে নিয়ে চলে আসে। তো এটা স্থিতিস্থাপক ময়দা, ঠিক আছে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। তো এই ধরনের স্থিতিস্থাপক বস্তুগুলোর ক্ষেত্রে কি হয়? একবার তুমি টান দিচ্ছ, আবার এটা ফেরত চলে আসতেছে। এইখানে যে ফেরত আসতেছে তাকে একটা কাজ করতে হচ্ছে না স্যার? স্প্রিংকে আমরা যে টান দিচ্ছি, সে যে আবার ফেরত আসতেছে, সে একটা কাজ করতেছে না স্যার? এই কাজ করার সামর্থ্য কেমনে পাইছে? ওই যে তার অবস্থা আমরা চেঞ্জ করছি, তারে স্বাভাবিক অবস্থা থেকে টেনে একটু লম্বা করছি, অথবা স্বাভাবিক অবস্থা থেকে একটু ঠেলা দিয়ে তাকে একটু সংকুচিত করে ছোট করে ফেলছি। তো এই লম্বা করে ফেলা বা ছোট করে ফেলা, এই ব্যাপারটাকেই আমরা বলতেছি স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন অবস্থায় নিয়ে যাওয়া, অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া। তাহলে স্প্রিং বা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে কোন ধরনের বিভব শক্তি কাজ করে স্যার? অবস্থার পরিবর্তনের কারণে বিভব শক্তি কাজ করে, ঠিক আছে স্যার? তাহলে আমরা এইটাকে একটা বলতেছি অভিকর্ষজ বিভব শক্তি, একটাকে বলতেছি অভিকর্ষজ বিভব শক্তি। এইটা কিসের কারণে হচ্ছে? অবস্থানের পরিবর্তন। এখানে আমার কি হয়? অবস্থানের পরিবর্তন হয়। আর একটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক
বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভবটা এই পাশে লিখি, স্থিতিস্থাপক বিভব শক্তি, এটা কিসের জন্য হচ্ছে? অবস্থার পরিবর্তনের কারণে হচ্ছে। অবস্থার পরিবর্তনের জন্য হচ্ছে, লিখে ফেলো। ঠিক আছে, হ্যাঁ 2 মিনিট পর ছুটি দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট অভিকর্ষ বিভব শক্তি আর স্থিতিস্থাপক বিভব শক্তিটা করে 2-3 মিনিটের মধ্যেই ছুটি দিয়ে ফেলবো। সো আমাদের অভিকর্ষজ বিভব শক্তি আর স্থিতিস্থাপক বিভব শক্তি, এই স্থিতিস্থাপক বিভব শক্তিকে অনেক সময় স্প্রিং, বেশিরভাগ সময় তোমাদের বইতে স্প্রিংয়ের বিভব শক্তি বলেই আগাইছে। ঠিক আছে, তাহলে স্প্রিংয়েরটা পড়ে ফেলতে পারলে বাকিদেরগুলো সেম হবে, তো আমরা ওইভাবে করে ফেলবো আর কি। ঠিক আছে, সো অভিকর্ষজ বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি বা স্থিতিস্থাপক বিভব শক্তি কি, আমরা সেগুলা দেখব। তো স্যার এটুকু একটু মুছে আমি তোমাদেরকে ইনশর্ট এগুলো একটু দেখাই দিই। 1 মিনিট 2 মিনিট লাগবে স্যার, সময় কথা বলবা না। তো আমি শর্টকাট লিখতেছি অভিকর্ষজ বিভব শক্তি, এটাকে যদি লিখি স্যার, আমরা দেখো বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে লিখি, ইপি। তো এই ইপিটা হবে কি, আমাদের শক্তি কোথা থেকে আসছে? কাজ থেকে আসছে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলতেছি। তো একটা বস্তুকে আমি কি করছি, স্বাভাবিক অবস্থা বা ভূমি অবস্থা থেকে এইটাকে উপরে তুললাম, স্বাভাবিক অবস্থা থেকে এটাকে আমরা কি করলাম, উপরে তুললাম। কতটুকু উপরে তুললাম? আমরা এই উচ্চতায় তুললাম। বস্তুটার ভর হচ্ছে আমাদের m, আর এই জায়গায় অভিকর্ষ ত্বরণ g কাজ করতেছে। তাহলে এটা হবে কি স্যার, বস্তু কি, তাহলে সেম পরিমাণ বল প্রয়োগ করে আমরা উপরে তুলতেছি, উপরের দিকে একটা F বল প্রয়োগ করছি, সমবেগে যে বস্তুটাকে উপরে তুলতেছিলাম সেটার কথাই আমরা বলি আর কি। ঠিক আছে স্যার, তো এটা তুলে যেই পরিমাণ এখানে শক্তি জমা হয়েছে সেটা হলো আসলে আমাদের এই উপরের দিকে F এর মানটা আমাদের mg এর সমান হয়। আগের ভিডিওগুলোতে আমি বলছি কেন কি হয়, তাহলে ইনটু আমাদের h, তাহলে আমরা অভিকর্ষজ যে কাজটা পাইছি সেটা mgh, এই mgh-টাই শক্তি হিসাবে বস্তুর মধ্যে জমা আছে। তাহলে অভিকর্ষজ বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। এরপরে স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি আমরা যদি লিখি, স্প্রিংয়ের বিভব শক্তি হলো ইপি। এটার ক্ষেত্রে হবে এই যে আমাদের স্প্রিংটার স্বাভাবিক অবস্থা এটা ছিল, আমরা সাম্যাবস্থা বা স্বাভাবিক অবস্থা বলতেছিলাম। এইটাকে যদি আমরা একটু টেনে নিয়ে এইখানে নিয়ে আসি, আর মাঝখানে যদি আমাদের এক্স পরিমাণ কি হয়, আমাদের যদি এক্স পরিমাণ সরণ হয়, তাহলে এইটা আমাদের ½ kx² হবে। কারণ আমরা সাম্যাবস্থা থেকে কৃতকাজের সূত্র দেখছিলাম না স্যার, স্প্রিংয়ের কৃতকাজ সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ সরে, সাম্যাবস্থা থেকে যখন এক্স পরিমাণ সরে তখন কৃতকাজ ½ kx² ছিল। তাহলে এইটাই হচ্ছে তার মধ্যে শক্তি হিসাবে জমা থাকবে স্যার। স্বাভাবিক অবস্থা থেকে যেটা কাজ হয়েছে সেটাই শক্তি হিসাবে জমা থাকবে, তার বিভব শক্তিটা হলো ½ kx²। তো মোটামুটি স্যার আমরা বিভব শক্তির আইডিয়াটা পেয়ে গেলাম। আমরা নেক্সট ক্লাসে গতিশক্তি পড়ব, গতিশক্তির সাথে সাথে কাজ শক্তি উপপাদ্যটা পড়ে ফেলবো, শক্তি ক্লোজ হয়ে যাবে, ক্ষমতা হবে, ম্যাথ প্রবলেম করব। সর্বোচ্চ আর ম্যাথ প্রবলেম সহ নিয়ে 3 থেকে 4টা ক্লাস করব। 3টা ক্লাসে হোপফুলি শেষ করতে পারবো। 3 থেকে 4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এটা শেষ। এরপরে আমরা চ্যাপ্টার 6 শুরু করে দেবো। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।